মেরুদণ্ডের রোগগুলো শুধু ব্যথা দিয়ে প্রকাশ নাও হতে পারে, অনেক সময় ব্যথা ছাড়াও হতে পারে। যেমন টিউমার যখন হয় মেরুদণ্ডে, তখন আসলে চলৎ শক্তি হারিয়ে ফেলা, সেটা দিয়ে প্রকাশ পায়। কোন ধরনের রোগীগুলোকে বেশি পাচ্ছেন যারা মেরুদণ্ডের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে? তীব্র ব্যথা হচ্ছে সেটাই যেটা তার স্বাভাবিক জীবন আচরণ থেকে তাকে বিরত রাখে এবং তাকে বাধ্যতামূলক বিশ্রাম অথবা কোনো একটা অবসরে যেতে বাধ্য করে। প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্য বেলায়। দর্শক, আমাদের দেশের প্রায় ৮০% মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভোগেন, কিন্তু সামান্য ব্যথা মনে করে এই বিষয়টিকে অনেকে এড়িয়ে যান। এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের আলোচনার বিষয় মেরুদণ্ডের সুখ অসুখ। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার মহিবুর রহমান রাফি, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, সরকারি কর্মচারী হাসপাতাল। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো আপনি? আমিও ভালো আছি। আমাদের মূল অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার মহিবুর রহমান রাফি ১৯৮৩ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি MD সম্পন্ন করেন। এর আগে ২০১৪ সালে সফলতার সঙ্গে ৩৩তম BCS-এ উত্তীর্ণ হয়ে সিভিল সার্ভিসে যোগদান করেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত আছেন। স্যার, আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করতে পারি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেরুদণ্ড। আমাদের শরীরের ঘাড়, কাঁধ, কোমর থেকে শুরু করে পুরো পশ্চার যে বিষয়টির উপর নির্ভর করে সেটা হচ্ছে মেরুদণ্ড। কিন্তু এই মেরুদণ্ডের নানা ধরনের ব্যথা এবং রোগে আমরা অনেক সময় মানুষকে ভুগতে দেখি। একটু যদি আমাদের বলতেন যে আসলে মেরুদণ্ডের ব্যথা বলতে আমরা আসলে কি বুঝি? মেরুদণ্ড থেকে আসলে মাথার নিচ থেকে শুরু করে, যেটাকে আমরা সার্ভাইকাল এরিয়া বলি, ওখান থেকে শুরু করে একদম কক্সিস পর্যন্ত, শেষ পর্যন্ত ঘাড়, পিঠ, কোমর পুরোটাই আসলে মেরুদণ্ড। তো সুখ অসুখের সাথে আসলে পুরো সবগুলো জায়গারই একটা সম্পর্ক আছে। কিন্তু এই মেরুদণ্ডের সুখ অসুখ যদি বলতে চাই, বা অসুখগুলো, আজকে তো আসলে স্বাস্থ্য বিষয়ক অসুখগুলো নিয়ে, এই অসুখ হতে পারে দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত, যেহেতু মানুষ তার দৈনন্দিন কর্মব্যস্ততা তাকে সচল থাকতে হয়। একইভাবে মেরুদণ্ডকেও আসলে বিভিন্নভাবে সচল থাকতে হয়, কাজ করতে হয় বিভিন্ন পশ্চারে, এবং মানুষ আসলে তার পেশার সাথে শরীরে এক একটি অঙ্গের কিন্তু সম্পৃক্ততা আছে। আর যিনি ডেস্ক ওয়ার্ক করেন, তার যেই অংশের উপরে চাপ থাকে, যিনি একটা বোঝা বহন করেন, তার কিন্তু ঠিক একই জায়গার উপরে প্রেশারটা বা কষ্টটা থাকে না। হ্যাঁ, তো সুতরাং কাজের সাথে, পেশার সাথে, আঘাতের সাথে, বয়সের সাথে, ইভেন লিঙ্গভেদেও, নারী পুরুষ, হ্যাঁ, ছোট বাচ্চা, ডিফারেন্ট হতে পারে, জন্মগত হতে পারে। সুতরাং এই পুরো বিষয়টি আসলে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা কারণ অথবা কার্যকারণ রয়েছে। এবং এটা কি তাহলে শুধুই ব্যথা, নাকি মেরুদণ্ডের অন্য কোনো রোগ আছে? ব্যথা আসলে তো একটা প্রকাশ। মেরুদণ্ডের রোগগুলো শুধু ব্যথা দিয়ে প্রকাশ নাও হতে পারে, অনেক সময় ব্যথা ছাড়াও হতে পারে। যেমন টিউমার যখন হয় মেরুদণ্ডে, তখন আসলে চলৎ শক্তি হারিয়ে ফেলা, সেটা দিয়ে প্রকাশ পায়। যখন ইনফেকশন হয়, অনেক সময় জ্বর দিয়ে প্রকাশ পাচ্ছে। যাদের দীর্ঘ সময় অনেকে মেরুদণ্ডে টিবি রোগ হয়, হ্যাঁ, যেটাকে আমরা পটস বলি, তো তাদের তো আসলে শুকিয়ে যাওয়া, ক্যাকেকশিক হয়ে যাওয়া, ওজন কমতে থাকা অথবা জ্বর, মানে এরকম কিছু সিমটম হতে পারে। সেটা প্রথমে কিন্তু মেরুদণ্ডের ব্যথা দিয়ে আসতে হবে, নাও হতে পারে, নাও হতে পারে। তো সেক্ষেত্রে টিউমারের ক্ষেত্রে যদি কোনো নিউরোলজিক্যাল বিষয় হয়, অনেক সময় যেটা আছে যে সাডেন সে প্যারালাইসিস হয়ে ডাক্তারের সামনে আসলো, অনেক সময় আছে যে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে সে আসলো, সেটা হতে পারে। অনেক সময় তীব্র ব্যথা নিয়ে আসছে, আবার মাত্রাটাও আছে যে ব্যথা তীব্র কিন্তু আলটিমেটলি সেরে যাওয়া বা ভালো হয়ে যাওয়ার সুযোগটা তার বেশি থাকে যদি কারণটা ছোট হয়। আবার কারণটা বড়,
সেক্ষেত্রে হয়তো বা তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হতে পারে। একটু যদি জানতে চাই যে এই ধরনের ব্যথার ক্ষেত্রে আপনি উল্লেখ করেছেন আসলে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে তার জন্মগত কারণেও হতে পারে, কিন্তু আপনারা বিশেষজ্ঞ হিসেবে কোন ধরনের রোগীগুলোকে বেশি পাচ্ছেন যারা মেরুদণ্ডের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে? আমাদের কাছে সব ধরনের রোগীই আসে বেসিক্যালি, কিন্তু মূলত হচ্ছে মেকানিক্যাল, এটা বলা হয় যে যত ধরনের কষ্ট আছে মেরুদণ্ডের এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল, মানে হচ্ছে দৈনন্দিন কাজের সাথে তার সম্পর্ক। তো যেমন মেকানিক্যাল কি যদি বলি, সার্ভাইকাল বা ঘাড়ের দিকের সমস্যা, লং টার্ম ডিভাইস ইউজ করা, যারা পিসি ইউজার করেন, যারা মাথায় বোঝা বহন করেন, তাদের এক ধরনের ঘাড়ে ব্যথা হতে পারে। তো এই ধরনের বিষয়গুলো থেকে শুরু করে মাসেল স্পাজম থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। ডিস্কের প্রবলেম হয়, ডিস্কের প্রবলেম হয়ে অনেক সময় মেরুদণ্ডে হাড় নড়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা লিস্থেসিস বলি, এবং বার্ধক্যে অস্টিওপোরোসিস হয়, যখন আসলে হাড়গুলো পাতলা হয়ে নরম হয়ে চুপসে আসে। এ ধরনের সমস্যাগুলোও কিন্তু আমাদের কাছে আসে। যদি একটু আমাদের বলতেন, আপনি বলছেন যে যারা কাজ করছে তারা মূলত এই সমস্যাগুলোতে ভুগছে। অনেকে হয়তো খুব ওজনওয়ালা কোনো জিনিসপত্র উঠাচ্ছে, বা হয়তো সে শ্রমিক, কিংবা অনেকে হয়তো সারাদিন পিসির সামনে বসে কাজ করছে, তাদেরও অনেক সময় ব্যথা হতে দেখা যায়, কোমর ব্যথা বা ঘাড় ব্যথা এমন দেখা যায়। কিন্তু এই সমস্যাটিকে আমরা তীব্র কখন বলবো বা সিভিয়ার কখন বলবো? একজন মানুষ কখন চিকিৎসকের দ্বারস্থ হবেন? সিভিয়ার হচ্ছে তখনই বলবো, এটাকে আমরা অনেক সময় চিকিৎসকরা বলি যে ভাজ স্কোর, মানে আপনার ব্যথাটা 10-এর মধ্যে কত। আচ্ছা, 10-এর মধ্যে কত। আর তীব্র ব্যথা হচ্ছে সেটাই যেটা তার স্বাভাবিক জীবন আচরণ থেকে তাকে বিরত রাখে এবং তাকে বাধ্যতামূলক বিশ্রাম অথবা কোনো একটা অবসরে যেতে বাধ্য করে, খুব সাময়িক, মানে সে কাজ থেকে তাকে বিরত রাখছে, এইটাকে আমি বলছি তীব্র ব্যথা। আবার সেক্ষেত্রে মানে সেই সময়টাই যখনই আমি বলি যে কষ্টের তীব্রতা বাড়ার আগেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা ভালো। কারণ তিনি তো আপনাকে শুধু চিকিৎসা দেন না, তিনি আপনাকে পরামর্শও দেন। তিনি আপনাকে জীবনাচরণ পরিবর্তনের দেন, যেটা আগের থেকে হয়তো আপনাকে বেশি কষ্ট থেকে নিরাপত্তা দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেককে দেখা যায়, যেটা আমরা মহিলাদের মাঝে দেখি, যে প্রেগনেন্সি থেকে কিংবা বাড়ির গৃহস্থলীর কাজকর্ম থেকে অনেক সময় সারাদিন শেষে তারা বলছে তাদের কোমর ব্যথা করছে। কোমর ব্যথাটা কি কোনোভাবে মেরুদণ্ডের সাথে রিলেটেড কিনা? হ্যাঁ, কোমর ব্যথা তো আসলে, কোমর ব্যথা বলতে যেটা বটে আসলে সেটা মেরুদণ্ডের সম্পৃক্ততা নিয়েই আসে। তবে এক্ষেত্রে বেশিরভাগ বাংলাদেশে মেয়েরা যে ধরনের পশ্চার বা মানে পজিশন নিয়ে কাজ করেন, গ্রামের যে মহিলারা যেভাবে কাজ করেন, অনেকে আছে পোস্ট প্রেগন্যান্সি, মানে প্রেগন্যান্সির পরে অনেক সময় ব্যথা। অনেক রোগী আমাদের কাছে আসেন যে সিজার হয়েছে, আমাকে সুই দিয়েছে, হ্যাঁ, পেছনে অ্যানেস্থেশিয়া দেওয়ার পর থেকে আমার ব্যথাগুলো শুরু হয়েছে। এটা কিন্তু আমি বলবো যে এই অনুষ্ঠানের মধ্যে আমি বলতে চাই যে সিজারের পরে অ্যানেস্থেশিয়া করতে গিয়ে সুই দেওয়ার কারণে ব্যথা, এটা একটা প্রচলিত মিথ। আসলে এটার কিন্তু কোনো মানে বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ ছেলেদেরও তো অপারেশন হয়, কোনো ছেলে কিন্তু কখনো এসে আমাদের কাছে এভাবে বলে না যে অপারেশনের সুই দেওয়ার পরে ব্যথা হয়েছে। তাহলে সব ব্যথা, সব অ্যানেস্থেশিয়ার ব্যথা কেন শুধু মেয়েদেরই হবে? এটার একটা বড় কারণ হচ্ছে প্রেগনেন্সির সময়ে তাদের যেখানে জরায়ু, যেটা বাচ্চাটা বেড়ে ওঠে, এটার কারণে আশেপাশের স্ট্রাকচারগুলো সেগুলো হরমোনের কারণে রিল্যাক্স হয়ে যায়। তো রিল্যাক্স যখন হয়, বিশেষ করে যখন নর্মাল ডেলিভারি হয়, তখন মহিলাটি দ্রুত বাচ্চা হওয়ার পরপরই সে তার কাজে ফেরত যায়। স্বাভাবিকভাবে তার যে ফেরত আসার প্রবণতা, সিজারের পরে আসলে তাদের ওই প্রবণতা থাকে না, তার একটা লম্বা সময় বিশ্রামে থাকতে হয়। তো স্বাভাবিকভাবে যে লিগামেন্টস, জয়েন্টের সাথে পরস্পরের যে সম্পৃক্ততা, ওই জায়গাটায় কিন্তু ল্যাক্সিটিটা থেকে যায়। এটা একটা বিষয়। অনেক মহিলার কিন্তু বাতের সম্পৃক্ততা আছে। সো বাতের সাথে যদি সম্পৃক্ততা থাকে, কিন্তু আসলে মানুষ কি করে, তার নিজের জানার ভেতরেই কারণটা বের করার চেষ্টা করে। তখনই তার মনে হয় যে না, আমার মনে হয় ওই অ্যানেস্থেশিয়াটা দেওয়ার পর থেকেই আসলে ব্যথাটা হয়েছে। কিন্তু এই কথাটি আসলে বৈজ্ঞানিক সত্যতা নেই। তার মানে কি আমরা যে বিষয়টা জানি, যে বলা হয় যে প্রেগনেন্সির সময় পুরো শরীর অবশ করার জন্য যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, সেটার কারণে আসলে অনেক সময় আমরা চিকিৎসকদেরও বলতে শুনি যে এই আসলে অ্যানেস্থেশিয়ার কারণে আসলে তাদের লাইফ টাইম সাফার করতে হয়। এটা কি আসলে তার যথার্থতা নেই? অ্যানেস্থেশিয়ার কারণে লাইফ টাইম সাফার করার চাইতে আমি বলবো যে সবার আগে কোমর ব্যথা হোক, সেটা ঘাড়ে ব্যথা হোক, পিঠে ব্যথা হোক, রোগের ক্ষেত্রে
সর্বপ্রথম হচ্ছে আপনাকে রোগ নির্ণয়কে প্রাধান্য দিতে হবে যে আসলে ব্যথাটি কি কারণে আসছে, কোথা থেকে আসছে, এবং এই ব্যথাটির সাথে আরও সম্পৃক্ত কোনো বিষয় আছে কিনা। আচ্ছা, যেমন অনেক রোগীরা এটা ভাবেন যে কিডনি, আমাদের কাছে কিডনির চিকিৎসকদের কাছে অনেক রোগী যান যে তার কিডনি সমস্যা হয়ে গেল কেন, কারণ কোমর ব্যথা হলেই কিডনির সমস্যা, এটাও কিন্তু একটা প্রচলিত মিথ আছে। হ্যাঁ, যে ব্যথা হলেই বোধহয় কিডনির সমস্যা হয়ে গেছে, কিন্তু আসলে খুব 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 কম পার্সেন্টেজ মানুষের কিডনি সম্পৃক্ত কোমর ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, এটা পার্সেন্টেজ খুবই কম, তার চেয়ে বরং অন্য কারণগুলো বেশি। তাহলে আগেই প্রথমে কোমর ব্যথা হলেই যে আমাকে মানে কিডনি সমস্যা হয়ে গেল, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, আপনি চিকিৎসকের দ্বারস্থ হন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা বিষয় আছে। আবার বাতের সাথে কোনো সম্পর্ক আছে না, আর্থ্রাইটিসের সাথে, কারণ বিভিন্ন জয়েন্টে যেমন বাত হয়, মেরুদণ্ডের জয়েন্টগুলোতেও তেমন বাতের আক্রমণ বা আর্থ্রাইটিস হতে পারে, যেটাকে আমরা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এক ধরনের রোগের কথা উল্লেখ করলেন। আপনি সমাজের কিছু মিথের কথা বলছিলেন, প্রচলিত ভুল ধারণা, যার মধ্যে দুটি আমরা পেয়েছি। আর কোন ধরনের মিথ বা প্রচলিত ভুল ধারণা আছে কিনা আমাদের সমাজে মেরুদণ্ডের ব্যথা নিয়ে? মেরুদণ্ডের ব্যথা একটা বিষয় হতে পারে যে হাড় ক্ষয় হয়ে গেছে, এটা একটা প্রচলিত একটা মিথ আছে। এবং আমাদের অনেক রোগীরা আসেন, এসেই আমাদের কাছে বলেন যে আমাকে একটা এক্সরে দেন অথবা আমাকে একটা এমআরআই দেন। হ্যাঁ, ওনারা নিজেরাই অনেক সময় চেয়ে নেন। তা আমি ওনাদের কাছে বলি যে আপনার যদি প্রয়োজন না হয় আপনি এটা চেয়ে নেবেন না, আপনি চিকিৎসককে এটা বলবেন। তো এই ক্ষেত্রে সবচাইতে কোমর ব্যথায় সবচেয়ে বড় মিথ হচ্ছে হাড় ক্ষয় হয়ে গেছে, আর সেটা 26 বছরের যুবক হোক, 30 বছরের মেয়ে হোক, অথবা 40-50 বছরের হোক। তাহলে গঠন প্রক্রিয়ার ভেতরে হাড় ক্ষয় এইটা মানে এই যে কথাটি, এটাও আসলে আমি বলবো একটা প্রচন্ড মানে কোমর ব্যথা মানে হাড় ক্ষয় হয়ে গেছে, এটা আসলে অনেকেই মনে করেন সেটা যে তার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে কোমর ব্যথা। ওই যে আমি আবারই বলেছি যে কোমর মানে হচ্ছে শুধুমাত্র হাড় না, হাড়ের সাথে তার জয়েন্ট, হাড়ের সাথে তার ডিস্ক, হাড়ের সাথে তার লিগামেন্ট, হাড়ের সাথে তার সফট টিস্যু, যে কোনো জায়গা থেকেই আসলে ব্যথা আসতে পারে। সেটা নির্ণয় করলেই আমরা তার সমাধানটি খুঁজে পাবো। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। আমরা একটু মেরুদণ্ডের রোগ, স্পেসিফিক কোনো রোগ আছে কিনা তা জানতে চাইবো। যেমন আপনি অস্টিওপোরোসিসের কথা বলেছেন, স্পন্ডিলাইটিসের কথা বলেছেন, আর কোনো রোগ আছে কিনা মেরুদণ্ডের? অস্টিওপোরোসিস বেসিক্যালি বার্ধক্যের রোগ। আচ্ছা, অস্টিওপোরোসিস হচ্ছে বার্ধক্যের রোগ, এবং মেয়েদের বিশেষ করে যার পোস্ট মেনোপজাল মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এটা বিষয়টা আছে। অনেক সময় মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে, এটা যারা অনেক সময় গ্রামে দেখা যায় গাছ থেকে পড়ে গিয়েছে, হ্যাঁ, গাছ থেকে পড়ে গিয়েছে অথবা উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছে, সেক্ষেত্রে এক ধরনের বাস ফ্র্যাকচার হতে পারে। মানে অন্য জায়গায় যেমন হাড় ভাঙে, মেরুদণ্ডেও কিন্তু কম্প্রেশন হতে পারে। আবার অস্টিওপোরোসিসের কারণেও কম্প্রেশন হতে পারে। মেরুদণ্ডের টিউমার হতে পারে, সেটা স্পাইনাল কর্ডের ভেতরেও হতে পারে, স্পাইনাল কর্ডের বাইরেও হতে পারে। আমরা জানি যে মেরুদণ্ডের ভেতর থেকে আসলে স্পাইনাল কর্ডটি ব্রেইনের সাথে কানেকশন করে, এবং ওখান থেকে আসলে হাত পা সচল রাখার যে নার্ভগুলো সেগুলো আসে। তো সেখানে টিউমারও হতে পারে, ইনফেকশন হতে পারে, যেটাকে শুধুমাত্র লাংসে টিবি হয় না, মেরুদণ্ডের টিবি খুব কমন, বাংলাদেশে একেবারে যে আনকমন তা না। তারপরে এছাড়াও ডিস্কের প্রবলেম হতে পারে। ডিস্কের প্রবলেমে সমস্যাটা অনেকের মাঝে বোধহয় দেখা যায়, প্রচুর আছে, যেহেতু আমাদের দেশে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি, এবং এটা পৃথিবী জুড়েই একেবারে সংখ্যাটি কম নয়। সো ডিস্কের প্রবলেম থাকলে সেটা অনেক সময় তার পেছন দিয়ে যে নার্ভগুলো যায় সেখানেও সে কম্প্রেশন দিয়ে নিউরোলজিক্যাল প্রবলেম তৈরি করতে পারে। তাহলে মেরুদণ্ডের সমস্যায় এর সাথে কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেমেরও একটা সম্পৃক্ততা আছে, কারণ স্পাইনাল কর্ড এবং নার্ভ দুটাই মেরুদণ্ডের সাথে সম্পৃক্ত। এক্স্যাক্টলি। ডিস্কের কথা যেহেতু বলছিলেন, এবং ব্যাপকভাবে রোগটিকে আমরা দেখতে পারি যে অনেকেই এই রোগটিতে ভুগছেন। এই রোগটির ক্ষেত্রে আসলে অনেকে শুরুতে বুঝে উঠতে পারেন না যে তার আসলে কি কারণে সমস্যাটা হচ্ছে। অনেকে হয়তো কোমর ব্যথা করছে, কিংবা ঘাড় ব্যথা করছে, বা কাঁধ ব্যথা করছে, এরকম রোগী আমরা দেখতে পাই। এরপরে আপনারা হয়তো টেস্ট করে দেখেন যে তার ডিস্কে কোনো এক ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু এই ডিস্কের সমস্যা হলে যে কোনো ধরনের স্পেসিফিক লক্ষণ আছে কিনা যে রোগীরা বুঝতে পারবেন যে তার ডিস্কে কোনো সমস্যা হচ্ছে? বেশিরভাগ রোগীর একটা সাধারণ গল্প থাকে যে আমি হয়তোবা মাথা ঝুঁকে কোনো কাজ করছিলাম, বালতিতে তুলছিলাম, মোটরসাইকেল উঠাচ্ছিলাম, অথবা ঝুঁকে যেই উঠতে গিয়েছি, অল অন এ সাডেন মনে হচ্ছে যে আমার কোমরে কিছু একটা ছিঁড়ে গিয়েছে বা কট করে উঠেছে। এরপর থেকেই কোমরে ব্যথা, পায়ে নামা শুরু হয়েছে,
হ্যাঁ, তো সেক্ষেত্রে কোমরের ব্যথা যখন পায়ে নামে, এই কথাটাকে আমরা আবার সায়াটিকা বলি। সো ডিস্কের ব্যথা অনেক সময় সায়াটিকা বা সায়াটিকার সাথে সম্পৃক্ত হতে পারে। তো সেই জিনিসটি যখন রোগী অনুধাবন করবেন যে কোমর ব্যথার সাথে ব্যথাটি পায়ের দিকে নামছে, তখন হচ্ছে সায়াটিকার বিষয়টি। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে সায়াটিকার কারণ সবসময় যে ডিস্ক বা মেরুদণ্ডেই সায়াটিকার কারণ, এটি মনে করে শুধুমাত্র ওখানে ফোকাস করলে আসলে রোগের কারণ নাও পাওয়া যেতে। কারণ হচ্ছে সায়াটিকার মেরুদণ্ডজনিত কারণ আছে, মেরুদণ্ডের বাইরেও সায়াটিকা, যেদিক থেকে নার্ভটি চলাচল করে তার যে কোনো জায়গার সমস্যার কারণে কিন্তু কোমরের ব্যথা পায়ে নামতে পারে। সুতরাং কোমর ব্যথা ওই একই কথাই, আমরা বারবার একটা জায়গায় আসবো, চিকিৎসা বিজ্ঞানে এই যে আমরা তো পরীক্ষা দিই অথবা এক্সরে দিই, ডাক্তাররা শারীরিক পরীক্ষা করেন এবং বায়োকেমিক্যাল রক্ত পরীক্ষা, ইমেজিং করেন, এক্সরে করেন, যাই করেন না কেন তাদের মূল টার্গেটটাকে থাকে কিন্তু রোগ নির্ণয়টাকে। সো রোগ নির্ণয় যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন আপনার সমাধানটি পাওয়া সহজ। এই কথাটিকে আমি বারবার, কোমরের ব্যথা হোক সেটা ঘাড়ের ব্যথা হোক, আমি বারবার ওই জায়গাটাকেই ফোকাস করতে চাইবো। আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে মেরুদণ্ডের যে রোগগুলো আছে সেই রোগগুলোর এক একটা রোগের ক্ষেত্রে হয়তো ঝুঁকিপূর্ণ জনসংখ্যা হয়তো ডিফারেন্ট হয়ে থাকে বয়স অনুযায়ী, কিন্তু আমাদের দেশে আপনি শুরুতে বলেছিলেন মূলত যারা কর্মজীবী মানুষ তারা আর কি বেশি কোমর থেকে মেরুদণ্ডের ব্যথা এই ধরনের সমস্যাগুলোতে বেশি তারা ভুগছে। কিন্তু আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এমন কি কোনো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আছে কিনা যারা মেরুদণ্ডের রোগের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকিপূর্ণ? যদি এটা বাতজনিত বা আর্থ্রাইটিস হয়, কারো পারিবারিক হিস্ট্রি থাকলে সেই ব্যক্তি বাতজনিত কোমর ব্যথার জন্য ঝুঁকিপূর্ণ। আবার কারো যদি হেভি লোড, অনেক ওজনদার কোনো কাজ, হ্যাঁ, মানে তার কোমরের উপরে প্রেশার দিয়ে অনেক ধরনের কাজ করতে হচ্ছে, তিনি ওই ধরনের ইনজুরির জন্য ঝুঁকিপূর্ণ। আবার অনেকে আছেন যা আমাদের কাছে অনেক ইঞ্জিনিয়ার আছেন, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা লং টার্ম সিডেন্টারি, যারা অফিসে বসে কাজ করেন দীর্ঘ সময়, তাদের জন্য কিন্তু কোমর ব্যথার প্যাটার্নটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তাদের জন্য আলাদা। এখন একটা জিনিস মনে রাখতে হবে, শুধু কাজ করলেই কোমর ব্যথা হবে তা না। আমরা যখন বসে থাকি, মাংসপেশিগুলো আমাদেরকে সাহায্য করে কাজে, তাহলে যখন বসে থাকি তখনও কিছু মাংসপেশি কাজ করতে থাকে। সো ওই মাংসপেশিরা যখন দীর্ঘ সময় বসে কাজ করতে করতে তাদের মধ্যে কিন্তু ফ্যাটিগেবিলিটি আসে, তারাও টায়ার্ড হয়ে যায়, তাদেরও কষ্ট হয়। সুতরাং যিনি বসে থাকেন তার লাইফস্টাইল আর যিনি ভারী কাজ করে কোমর ব্যথা হচ্ছেন, দুজনের ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু আলাদা হবে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা মূলত, আমি চিকিৎসার ব্যাপারে যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে যারা এই ধরনের মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন কিংবা কোমর ব্যথার সমস্যায় ভুগছেন, যেহেতু আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, আসলে আমাদের দেশের মানুষের মাঝে এক ধরনের দ্বিধা কাজ করে যে কোনো ধরনের ব্যথা হলে তিনি আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাবেন। অনেকে হয়তো এই সেক্টরগুলো নাম সম্পর্কেই বলতে পারছে না, হয়তো সে রিউমাটোলজি কোনো বিশেষজ্ঞের কাছে যাবেন কিংবা ফিজিক্যাল মেডিসিন যাবেন নাকি অর্থোপেডিক্স কোনো বিশেষজ্ঞের কাছে যাবেন। এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন যে তারা কোন বিশেষজ্ঞের কাছে কোন সমস্যা নিয়ে যাবেন। আমি প্রথম কথা বলবো যে কোমর ব্যথা নিয়ে যারা কাজ করেন, নিউরোলজি কাজ করে, নিউরোসার্জারি কাজ করে, অর্থোপেডিক্স কাজ করে, ফিজিক্যাল মেডিসিন কাজ করে, রিউমেটোলজি কাজ করে, এমনকি যারা জেনারেল ফিজিশিয়ান আছেন তারাও কাজ করতে পারেন। তো প্রাথমিক যে কোনো কষ্টের জন্য আমি তাকে বলবো যে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের কাছেই আগে যাবেন, উনি তখন ঠিক করবেন এটা তার দ্বারা। কারণ হচ্ছে যেহেতু মেকানিক্যাল পেইন, আরেকটা ভালো খবর দিই, সেটা হচ্ছে বেশিরভাগ কোমর ব্যথাই 7 থেকে 14 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তাহলে এটা বেশিরভাগ কত, অলমোস্ট 80 to 90%। তাহলে বাকি থাকলে ধরে নিচ্ছে 10%। এই 10%-এর মধ্যে বাকি অর্ধেক তাদের হয়তো 1 থেকে 3 মাস সময় লাগতে পারে। এর পরে যারা আসলে থাকে, 1 মাসের পরেও যখন কোমর ব্যথাগুলো বাড়তে থাকে, তখন আসলে আমরা কার্যকারণটা খুঁজব, শুধু ব্যথা। তাহলে কার কাছে যাব, কিভাবে যাব, ওইটা খোঁজার চাইতে আপনি নিকটস্থ কারোর কাছে যান। এখন ফিজিক্যাল মেডিসিনের কাছে কেউ আসছে, রোগীর অপারেশন প্রয়োজন, তখন উনি নিজেই আপনাকে স্পাইন সার্জন অথবা নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দেবেন। আবার স্পাইন সার্জন বা নিউরোসার্জন যখন দেখলেন যে আসলে এখানে অপারেটিভ কোনো বিষয় নাই, উনি তখন হয়তো বা আপনাকে নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দেবেন, যেখানে নিউরোলজির পরামর্শ দেয়। আসলে মেডিকেল সায়েন্স একটা কোলাবোরেটিভ জিনিস, এখানে আমরা সবাই মিলেমিশেই মূল টার্গেট থাকে রোগীর সমস্যাটির সমাধান করা। আচ্ছা, যদি আমরা ফিজিক্যাল মেডিসিনের ফিল্ড সম্পর্কে একটু জানতে চাই, যে ফিজিক্যাল মেডিসিন আসলে কোন ধরনের চিকিৎসাগুলো প্রোভাইড করছে পাশাপাশি?
আমাদের এটার নাম হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। জি। সো ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে যে রোগের যখন কারণ নির্ধারণ হয় তখন আমাদের টার্গেট থাকে ট্রিটমেন্ট করা এবং রোগীর প্রত্যাশা থাকে ভালো হয়ে যাওয়া বা কিওর। তাহলে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড কিওর। কিন্তু এমন অনেক রোগ আছে যেখানে আসলে আমরা কিওর করতে পারি না। যেমন একজন স্ট্রোকের রোগী, তার যে প্যারালাইসিস, আপনি হুট করে ওষুধ দিয়ে কিওর করতে পারবেন না। একজন হার্টের অ্যাটাকটি আসছে, তাকে হুট করে কিওর করতে পারবেন না। একজন যার রেসপিরেটরি প্রবলেম আছে, সিওপিডি, তাকে হুট করে কিওর করতে পারেন, তাকে এটা লং টার্ম নিয়ে যেতে হবে। তাহলে এই ধরনের ডিসএবিলিটি যেখানে থাকে, ফিজিক্যাল মেডিসিন আসলে সব জায়গাতেই কাজ করা সত্য। সে নিউরোলজির থেকে কাজ করতে পারে, তার বাত ব্যথা, রিউমাটোলজি ইস্যুগুলোতে যেখানে লং টার্ম ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয়, সেখানেই আসলে ফিজিক্যাল মেডিসিন কাজ করতে পারে। তো এটারই অংশ হিসাবে আমাদের যেহেতু মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের যতগুলো সমস্যা আছে, সেখানে আসলে ফিজিক্যাল মেডিসিন রোগীদের জন্য কাজ করছে। একটু সার্জারি সম্পর্কে জানতে চাবো যে মেরুদণ্ডের কোনো সমস্যার কারণে আসলে সার্জারির প্রয়োজন পড়ে কিনা। আবার অনেক সময় আমরা দেখি যে লেজার সার্জারির কথা শুনি, এটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা সম্পর্কে যদি বলতে। সার্জারির বিষয়টা অবশ্যই সার্জারির প্রয়োজন হতে পারে, কারণ মাত্রা যখন কিছু বিষয় আছে, রোগীরা অনেক সময় আমাদের কাছে আসেন যে যেখানে সার্জারির প্রয়োজন কোনোভাবে আমরা সেটা কনজারভেটিভ দিতে পারি কিনা। তো বিষয়টা হচ্ছে আবার এরকম বাজারে বা বিভিন্ন বিজ্ঞাপনে অথবা ফেসবুকের বুস্টিংগুলোতে দেখবেন সার্জারিবিহীন মেরুদণ্ডের চিকিৎসা। তো রোগীদেরকে সচেতন হতে হবে যে যেখানে আসলে স্বাভাবিকভাবে সমাধান সম্ভব, সেটা কনজারভেটিভভাবেই সম্ভব। কিছু কিছু জায়গায় আবশ্যকভাবে সার্জারি প্রয়োজন, যেমন মেরুদণ্ডের টিউমার হয়, সার্জারি প্রয়োজন হবে। যদি মেরুদণ্ডের হার্ট ডিসপ্লেসমেন্ট হয় বা লিস্থেসিস হয়, অবশ্যই সেখানে সার্জারি প্রয়োজন হতে পারে। যদি সেখানে কোথা থেকে পড়ে অ্যাক্সিডেন্টাল কোনো ইনজুরি হয়, সেটা ঘাট থেকে অনেক সময় ইমার্জেন্সি সার্জারি লাগে। কিছু কিছু ব্যাপার আছে যেখানে রেড ফ্ল্যাগ সাইন। রেড ফ্ল্যাগ বলি কারণ আপনি এই জায়গাটাতে খুব বেশি কনসিয়াস হবেন। যেমন হঠাৎ করে মেরুদণ্ডের ব্যথা, আঘাত হয়েছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গিয়েছে, 2 পা অবশ্য হয়ে গিয়েছে, অনেক সময় সেখানে ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন হয়। আর একটা বিষয়, লেজার সার্জারির কথা বলছিলেন। লেজার সার্জারি আসলে এটা যে কোনো জায়গায়, সেটা চোখ থেকে শুরু করে সব জায়গায় হয়। তো বাট আমি কোন কাজে স্পেসিফিক, মানে রুগীরা অনেক সময় লেজার শব্দটার প্রতি খুব মানে একটা আকর্ষণ ফিল করে, যে লেজার মানে হচ্ছে আলাদা কিছু। এবং তো বিষয়টা হচ্ছে যদি স্পেসিফিক জায়গায় সেটি পরীক্ষিত হয়ে থাকে এবং রোগীর জন্য প্রমাণিত হয়ে থাকে, সেক্ষেত্রে লেজার সার্জারিটা করা যেতে পারে। হ্যাঁ, বাট সব কিছুতেই লেজার সার্জারি এটি না। কোনো কোনো ক্ষেত্রে স্ক্রু প্লেটের প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে শুধু এক্সিশন কেটেই হতে পারে। হ্যাঁ, তো এটা আসলে নির্ভর করে কোন কারণে অপারেশনটি করতে হচ্ছে। স্যার, আপনি উল্লেখ করেছিলেন যে 80% কোমর ব্যথাই আসলে ঠিক হয়ে যায় 10 থেকে 12 দিনের ভিতরে। সেই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের কিছু অল্প বা লাইট পেইন নিয়ে আপনাদের কাছে আসছে, তাদেরকে আপনারা কোন চিকিৎসাগুলো দিয়ে থাকেন? আমাদের ফিজিক্যাল মেডিসিনে প্রথম বিষয়টা হচ্ছে রোগ নির্ণয়ের পরে মেডিকেশন অবশ্যই খেতে হবে। এটা একটা জরুরি বিষয়। কারণ হচ্ছে অনেকের যে ব্যথার ওষুধের রিলেটেড একটি ব্যাপার থাকে। তো এটাও একটা মিথ যে ব্যথার ওষুধ খেলেই কিডনি নষ্ট হয়ে যাবে। এই যে খেলেই কিডনি, অনেক রোগীরা আছে কষ্ট পাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, নড়তে পারছেন না, ওনাদেরকে আমরা বলি যে আপনি শর্ট টার্ম, ছোট সময় নেন, যতটুকু প্রয়োজন ততটুকু নেন। অনেক সময় বাতজনিত কারণে রোগীদের ব্যথার ওষুধ লম্বা সময় খেতে হয়, তখন আমরা তাদেরকে আবার মনিটরিংয়ে রাখি। সো এদিক থেকে ঔষধ একটা জরুরি বিষয়। আর ফিজিক্যাল মেডিসিনের কাছে কিছু মডালিটিস আছে, তখন আমরা তাকে হিট থেরাপি দেই, তাকে থার্মোথেরাপি দেই, এবং এখানে আমরা টিম ওয়ার্কে কাজ করি। আমাদের টিমে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, অনেক সময় আমাদের অর্থোটিস্ট ভাইদেরকে হেল্প লাগে, অনেক সময় রিহ্যাবিলিটেশন নার্সদের। ইভেন অনেক সময় কোমর ব্যথা, কোমরে কার্যকারণ নাই, কারণটা হয়তো বা মনে আছে। ঠিক আছে, যেমন ফাইব্রোমায়ালজিয়া একটা রোগ আছে যেখানে আসলে অনেক জায়গায় ব্যথা নিয়ে আসে, কিন্তু স্পেসিফিক্যালি এই ব্যথার ট্রিটমেন্টে শুধুমাত্র ঔষধ নির্ভরতা না, সেখানে তার এক্সারসাইজ থেরাপিও লাগবে, সেখানে তার কাউন্সেলিংও প্রয়োজন হতে পারে। সো লক্ষ্যটা যদি হয় রোগীর প্রবলেম সলভ করা, সেক্ষেত্রে কিন্তু তাকে সমন্বিতভাবে চিকিৎসাটা নিতে হবে। এক্ষেত্রে একদম কোনো কিছু পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে কোমর ব্যথা সবসময়, অনেক রোগীরা বলে স্যার পরীক্ষা দিলেন, পরীক্ষাতে কিছু আসলো না। সবসময় পরীক্ষাতে তার কারণটা আসবে। এটা যেমন পরীক্ষা প্রাপ্তিটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে
আপনার হিস্ট্রিটা, রোগীর হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ, এবং চিকিৎসক আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করে যেটা পেয়েছেন এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা মিলেই 2+2+2, তখন আমরা 6 করি। ঠিক আছে, একটু আপনি স্পেসিফিকলি কোনো রোগ সম্পর্কে একটু যদি চিকিৎসা জানতে চাই, যেটা আপনি উল্লেখ করেছেন স্পন্ডিলাইটিস, যেটা মেয়েদের বেশি হয় আপনি বলেছিলেন। স্পন্ডাইলাইটিসের সাথে অনেকগুলো শব্দ আছে। যেমন যদি ক্ষয়জনিত হয় তখন আমরা তাকে স্পন্ডাইলোসিস বলি। হ্যাঁ, স্পন্ডাইলোসিস বলে। আর স্পন্ডাইলাইটিস যেটাকে বলছি সেটা আসলে আর্থ্রাইটিস বা বাতজনিত। এটা কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে, বাচ্চা বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে, ইয়াং বয়স হতে পারে, সাধারণত দেখা যায় 45-এর নিচে শুরু হয়, তখন আমরা তাদেরকে একটা গ্রুপের মধ্যে ফেলি। হ্যাঁ, কিন্তু স্পন্ডাইলাইটিস আসলে যে কোনো বয়সে এবং যে কোনো সময় নারী পুরুষ ভেদেই কিন্তু এটা হতে পারে। এবং মহিলাদের মেনোপজের পরে যে সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? মেনোপজের পরে যদি মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়, এখন কারো কারো অনেক সময় আসে কি, রোগীরা আমাদের কাছে আসে দেয় আপনি আমার পুরোটা সমাধান করে দেন। সো এটা যদি অস্টিওপোরোসিস জনিত হয়, প্রথম হচ্ছে তাকে অস্টিওপোরোসিসের চিকিৎসা নিতে হবে। এটা বেশ ভালো চিকিৎসা আছে, অনেক সময় আমরা মুখে খাওয়া ঔষধ অথবা ইনজেকশনের মাধ্যমে তাকে প্রিভেনশনের দিকটাকে চেষ্টা করি যে আগে এটা রোধ করা হোক। দ্বিতীয় হচ্ছে ওটার কারণে যে ক্ষতিটা হয়েছে, এখন যদি মেরুদণ্ডে হাঁস চুপসে গিয়ে থাকে, অনেক সময় তাকে আমরা বিশ্রাম দিই, অনেক সময় তাকে কোমরে বেল্ট পরতে বলি, অনেক সময় রোগীর অপারেশনও করতে হয়। হ্যাঁ, এখন ভার্টিব্রোপ্লাস্টি, এখন আরও আধুনিক চিকিৎসা পদ্ধতিও আসছে, সেগুলোও কিন্তু আমরা রোগীদেরকে অফার করি। আর আরেকটা জিনিস হলো ডিজেনারেটিভ ইস্যুস। বার্ধক্যে ক্ষয় একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা রোগীদেরকে বলি যে আপনার চুল সাদা হচ্ছে, চামড়া ঢিলে হয়ে যাচ্ছে, চোখে ছানি পড়ছে, তাহলে মেরুদণ্ডকে ওটা যে 30 বছরের মতো থাকবে এটা কেন আপনি এক্সপেক্ট করেন? মেরুদণ্ড তো বয়স, তো আপনার বয়স যদি 60 হয় তাহলে মেরুদণ্ডের বয়সও তো 60 ইয়ার্স হয়েছে, 60 বছর। তাহলে বাইরে যদি পরিবর্তন আসে তাহলে মেরুদণ্ডের ভেতরে পরিবর্তন আসবে, এটা আসবে। তো সুতরাং বার্ধক্যের যে পরিবর্তন বা ডিজেনারেশনের পরিবর্তন, সেটাকে আসলে লাইফস্টাইল দিয়ে মডিফিকেশন, ওটাকে আসলে ওষুধ দিয়ে রাতারাতি আগের জায়গায় নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে, সৃষ্টির এই পরিবর্তন, এইজিং একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটু যদি আপনার কাছে জানতে চাই যে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একটু জানতে চাবো যে মেরুদণ্ডের রোগ নিয়ে তো কিছু প্রচলিত ভুল ধারণার কথা বলেছেন, কিন্তু আরেকটা বিষয়, একটা গ্রুপ খুব বেশি ভোগে মেরুদণ্ড কিংবা যে কোনো ধরনের ইনজুরি, সেটা হচ্ছে খেলোয়াড়রা। এবং তারা যারা ধরেন খুব উঁচু লেভেলে খেলছে না, সাধারণ ক্লাব ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে, তারা অনেক সময় ইনজুরি শিকার হন। তারা আসলে কোন বিশেষজ্ঞের কাছে দ্বারস্থ হন? অবশ্যই স্পোর্টস রিলেটেড বিষয় তো স্পোর্টস মেডিসিনের কাছে যেতে হবে। সো স্পোর্টস মেডিসিন ফিজিক্যাল মেডিসিনের একটা উইং, সাব ব্রাঞ্চ। তো এটা নিয়ে এটাও একটা সমন্বিত বিষয়। এখানে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ যেমন কাজ করেন, আমাদের ফিজিওথেরাপিস্টরা এখানে অনেক ইম্পর্টেন্ট, তাদের একটা রোল আছে। এক্ষেত্রে সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে যে এক্ষেত্রেও আসলে ইনজুরিটা কোথায়, তার কষ্টটা কোথায়, সেটা নির্ধারণ করে যদি তাকে এক্সারসাইজ এবং রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে ওইভাবেই তিনি ভালো হয়ে যাবেন। অনেক সময় দেখবেন ক্রিকেট প্লেয়ারদের লিগামেন্ট ইনজুরি হয়, ছিঁড়ে যায়। সো হালকা ছেঁড়া, ইনজুরি হওয়া, পুরো ছেড়ে যাওয়া, এগুলো চিকিৎসাগুলো আলাদা আলাদা। সো যদি অনেক সময় আসে অপারেশন করতে হয়, অনেক সময় অপারেশন ছাড়া ভালো হয়। যেখানে অপারেশন লাগবেই সেটা অপারেশন ছাড়া আসলে ভালো হবে না। সো রুগীরা আবার ওনারা দৌড়াদৌড়ি করেন যে 2-3 বলেছে লাগবেই, তাহলে আমার আর বিকল্প আছে কিনা। সো রুগীদেরকেও ওপেন মাইন্ডেড থেকে এই যে স্পোর্টস ইনজুরি বিষয়টা, সেখানে এক একজনের ইনজুরি কিন্তু এক ধরনের, কারো শোল্ডার হয়, কারো কোমরে হয়, কারো হাঁটুতে হয়, কারো অ্যাঙ্কেলে হয়। সো জায়গা ভেদে সমস্যা অনুযায়ী তার চিকিৎসা নিতে হবে। আমরা একটু প্রতিরোধে যাব এই রোগগুলোর, মেরুদণ্ডের সমস্যা এবং এর প্রতিরোধ সম্পর্কে। আপনি উল্লেখ করেছেন যে লাইফস্টাইল বা জীবন পদ্ধতির একটা ব্যাপার বা প্রভাব অনেক বেশি থাকে আসলে। এই সম্পর্কে যদি একটু বলতেন, যে আরেকটা বিষয় উল্লেখ করেছিলেন যে যারা কর্মজীবী মানুষ তারাই সমস্যাটা বেশি নিয়ে আসছে। লাইফস্টাইলটা আসলে আমাদের কেমন হওয়া উচিত এই মেরুদণ্ডের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য? এখানে আমি খুব শর্টে কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে সচেতন থাকা। 2 নম্বর হচ্ছে কোনো কাজই এমনভাবে করবেন না যেটা আপনার শরীরের উপরে অতিরিক্ত জুলুম হয়ে যায় বা তার প্রেশার পড়ে। এই জায়গাটা যখনই আপনি ফিল করবেন, শরীরের ওই জায়গাটা যখন আপনাকে ব্যথা হচ্ছে, মানুষের অনেক বড় বন্ধু, নির্দিষ্ট জায়গায় যখন ব্যথা হচ্ছে সেটাকে গুরুত্ব দিন। 3 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। 4 নম্বর হচ্ছে যে নিয়মিত
যেই জায়গাগুলো আপনাকে হেল্প করছে, যদি আমার হাত আমাকে হেল্প করে, কোমর আমাকে হেল্প করে, যে বসে থাকে তাকে তো কোমর সাহায্য করছে, তার নিয়মিত যত্ন নিন, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি কখনো কষ্টটা আপনাকে বারবার নক করতে থাকে, সাড়া দিতে থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আমরা জানি যারা শ্রমিক আছেন তাদের অনেক ভারী ভারী জিনিস তুলতে হয় বেশিরভাগ সময়, এবং তাছাড়া বাসা বাড়িতেও যারা কাজ করছেন তারা হয়তো বালতি তুলছেন বা বস্তা তুলছেন, চালের বস্তা বা যে কোনো ধরনের ভারী বস্তু তারা আনা নেওয়া করছেন। সেই ক্ষেত্রে একটা সময় দেখা যায় যে তারা হয়তো রাতে কোমর ব্যথা বা মেরুদণ্ডের কোনো ব্যথায় ভুগছেন। এই জিনিসগুলো উঠানোর ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো ওয়ে আছে কিনা যার মাধ্যমে তারা এই ব্যথাগুলো মিনিমাইজ করতে পারবে? আচ্ছা, এখন বালতি বা ভারী এটা তো দৈনন্দিন কাজে, আমি দৈনন্দিন কাজে আসলে সমস্যা হয় না। যেমন যিনি শ্রমিক উনি কিন্তু অন্যদের চাইতে বা আপনার আমার চাইতে বেশি ভারী তুলে অভ্যস্ত। তো এখানে যেটা হয় যে কাজগুলোকে ভাগে ভাগে করা। অনেকে আছে যে আমি একেবারে 40-50 কেজি একবারে তুলব, ঠিক আছে, এটা আমি শ্রমজীবী ভাইদের উদ্দেশ্যে। আপনি কাজটা ভাগে ভাগে করেন, পরিমাণে কম নেন। তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন মাথা ঝুঁকে তুলতে গেলে মেরুদণ্ড বা ঘাড়ে আসলে প্রেশারটা বেশি পড়ে, সেক্ষেত্রে বসে জিনিসটা তুলুন, কোমর নামিয়ে তারপরে জিনিসটা তুলুন। ছোট ছোট করে ওজন নিন, দরকার হলে একবারের জায়গায় সেটা 2-3 বার করুন, তাতে আপনার ভালো থাকবেন। কারণ একবার ঝামেলা হয়ে গেলে সেটা আপনাকে দীর্ঘ সময় কিন্তু বিশ্রামে রাখতে হবে বা বিরত রাখবে। তারপর হচ্ছে যেই জায়গাটি, যেমন যারা পিসি বা ডিভাইস ইউজ করে, ইভেন এখন অনেক বাচ্চা পাচ্ছি, শিশু যারা আসলে ডিভাইস ইউজ করতে করতে তাদের কিন্তু এরকম নেক পেইন হচ্ছে, হ্যাঁ, নেক পশ্চারে হচ্ছে। যারা ভারী ব্যাগ ইউজ করছে ওদেরও কিন্তু এক ধরনের কোমর ব্যথা তৈরি হচ্ছে, ছোট বাচ্চাদের। সো এই জায়গাগুলোতে। আর বাসা বাড়িতে যেটা হচ্ছে, যারা একটু সুখী মানুষ হচ্ছে যে আরামপ্রিয়তার মধ্যে থাকেন, আপনি হঠাৎ করে একদিন সাধ্যের অতিরিক্ত একটা কিছু করতে গেলেন, তা আপনি তো রেগুলারটা অভ্যস্ত না, তো অনভ্যস্ততাকে জোর করে করতে যাবেন না, ঠিক আছে। এই জন্য আমি বলছি যে ফিটনেস অথবা শারীরিক এক্সারসাইজ এটা এত গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনার কোমরকেও, সেটা ঘাড়কেও, সেটা যে কোনো জায়গাকে ভালো রাখবে। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে সর্বশেষ একটা প্রশ্ন থাকবে যে অন্য কোনো রোগের কারণে বা অন্য কোনো রোগের চিকিৎসা নেওয়ার কারণে কি মেরুদণ্ডের প্রতি কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা, মেরুদণ্ডের কোনো সমস্যা হতে পারে কিনা? অন্য কোনো রোগের কারণে প্রকাশটা মেরুদণ্ডে হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে মেয়েদের জরায়ু বা আশেপাশে অনেক ইনফেকশন হয়ে এটা হতে পারে। তারপরে হচ্ছে কিডনি একটা প্রকাশ, খুব নমিনাল একটা সংখ্যা আছে, কিছু সংখ্যা, তাদের কিন্তু কোমরে ব্যথা আসতে পারে, ঠিক আছে। ইভেন দীর্ঘ অন্য আরও যে কোনো ইনফেকশন বা এই বিষয়গুলোর সাথে কিন্তু হতে পারে, জড়িত হতে পারে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, বিশেষ করে মেরুদণ্ডের যত্ন সম্পর্কে যদি আপনার কোনো পরামর্শ থাকে। এক নম্বর হচ্ছে যে মেরুদণ্ড আমাদেরকে দৈনন্দিন কাজে সাহায্য করছে। মানুষ হিসাবে আমাদের দাঁড়িয়ে থাকতে মেরুদণ্ডের আসলে কোনো বিকল্প নেই, সুতরাং আপনার মেরুদণ্ডের যত্ন নিন। দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা, সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আশা করছি আপনারা মেরুদণ্ডের নানা ধরনের রোগ এবং সমস্যা এবং একই সাথে চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।